This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভাষায় বলে আমরা দেখলাম শেখ হাসিনার সরকার জানুয়ারি মাসে বিপুল ভোটে জিতে এলো, কিন্তু লোকে ভোটে নয় হেঁটে সরকারটা ফেলে দিল। কোথাও মনে হয় তোমার নরেন্দ্র মোদীর সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হেঁটে ফেলে দেওয়া যাবে? আমার মনে হয় যদি সংঘবদ্ধভাবে সাধারণ মানুষ মনে করেন যে তারা যাদেরকে নির্বাচনের থ্রু দিয়ে এনেছেন এবং এই দায়িত্বের জায়গায় বসিয়েছেন, তারা তাদের অধিকার এবং তাদের ঠিকভাবে জীবন বাঁচার যে স্বপ্ন তাকে আস্তে আস্তে বরবাদ করছেন, তাহলে তারা সেটা ডিসাইড করে নিতে পারবেন যে তারা এই মানুষগুলিকে ওই একই রেসপন্সিবিলিটির জায়গায় দেখতে চাইছেন কি চাইছেন না। যখন ভোট হবে সেটা নিশ্চয়ই যে প্রক্রিয়ায় ইলেকশন হয়, যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, সেই জায়গা থেকে মানুষরা তাদের মতামত রাখবেন এবং তারা সেইভাবেই বিষয়টা দেখবেন। নবান্ন অভিযানকে সমর্থন করেছিলেন? একদমই নয়, কারণ আমার মনে হয় যে প্রথমত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে এবিভিপি যদি রাস্তায় নামে, তাহলে তাদের এই প্রশ্নটা করতে চাইবো যে তারা আসলে মানুষকে এতটা বিব্রত করছেন কেন। তারা নিজেদের নাম নিয়েই নামতে পারতেন যদি তারা মনে করেন যে তাদের এই অভিযান তারা সফল করতে চান বা এটাতেই তারা বিশ্বাস করেন, কিন্তু তারাও আসলে সাধারণ মানুষ হওয়ার লক্ষ্যে এসে মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছেন যে তারা এবিভিপি নন বা বিজেপি নন এবং তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। উল্টো দিকে আরেকটি কথা মনে হয় যে এই গ্রুপটি থেকেই বারবার পদত্যাগের কথা উঠে আসছে, তাহলে সারা ভারতবর্ষে যতগুলি কেস উঠে আসছে সেখান থেকে বোধহয় প্রধানমন্ত্রীরও পদত্যাগ চাওয়া উচিত। তাহলে কি আপনি তৃণমূল সরকারকে মদত দিচ্ছেন? একদমই নয়, কারণ আমি তো তৃণমূল সরকারের রাজত্বকালীনও, যদি রাজত্বই ব্যাপারটাকে ধরি, মোটামুটি তো এখন সেরমই হয়ে গেছে, রাজত্বকালীনও ফিল করিনি যে আমি মহিলা হিসেবে খুব সেফ, খুব সিকিওর। আমি বিজেপি সরকারের রাজত্বকালীনেও সেটা ফিল করছি না ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যে আমি খুব মহিলা হিসেবে সিকিওর। এবং ছোটবেলা থেকে আমি যাদের সঙ্গে কথা বলেছি বা নিউজ দেখতে পেরেছি, পুরনো হিস্ট্রি ঘাঁটতে পেরেছি, সিপিএম এর রাজত্বকালেও কোথাও নারীরা খুব সিকিওর ছিলেন, সেটা ছিলেন। তাহলে রিমঝিম আপনারা কাদের সমর্থন করেন? যেদিন পোস্ট করেছিলেন সেটা অরাজনৈতিকভাবেই একটা পোস্ট করেছিলেন, যেটা একটা 14 তারিখে একটা প্রতিফলন পেয়েছেন। বর্তমানে কি সেটা রাজনৈতিক দিকে চলে গেছে? যখন প্রথম পোস্ট করেছিলাম তখনও সেটা অরাজনৈতিক ছিল না। আমি তারপরেও যে পোস্টগুলো করেছি সেগুলোও কোথাও অরাজনৈতিক বলে আমি মনে করি না, কারণ উল্টো দিকে আমার মনে হয় যে রাজনৈতিক এবং রাজনীতির ডেফিনিশনটা আমরা সবসময় সংসদীয় রাজনীতির দিয়ে বোঝার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আসলে আমাদের পাড়ায় যখন জল পাওয়া যেত না, সেই সময়েও আমরা যখন কাকুদের বা কাকিমাদের পুরসভা অবধি যেতে দেখেছি, সে তার নিজস্ব একটি রাজনীতি রয়েছে। আমরা যখন কৃষক আন্দোলন দেখলাম কিছু বছর আগেও, তার নিজস্ব একটি রাজনীতি রয়েছিল। তারা যে ডিমান্ডগুলো করছিলেন, তারা যে অধিকারের কথা বলছিলেন, তার নিজস্ব পলিটিক্স রয়েছে। এবং আমরা যখন পিঞ্জরাতোড়ের কথা যখন আমি আলোচনা করছিলাম, তার নিজস্ব একটি রাজনীতি রয়েছে। তো আমার মনে হয় যে আমরা রাজনীতিকে এই একই সংসদীয় বাইনারির মধ্যে থেকে না দেখে যদি অন্যভাবে দেখার চেষ্টা করি, সাধারণ বাড়ির মেয়েরা যারা বেরিয়ে এসেছেন, তারা যখন তাদের অধিকারের কথা বলছেন, তারা যখন তাদের মানসিকতার বদলের কথা বলছেন বা পিতৃতান্ত্রিক মানসিকতার বদলের কথা বলছেন, সেটিও নিজের মতন করে রাজনৈতিক। আমরা রাজনীতিকে কোথাও বৃহত্তর স্পেসে হয়তো ভাবতে আমাদের দরকার রয়েছে, সেটি হয়তো শুধুমাত্র কনস্ট্রিক্ট করে পার্টি বাইনারিতে না ভেবে কোথাও সাধারণ মানুষের রাজনীতি হিসেবে ভাবার অনেক বেশি দরকার রয়েছে। খুব সুন্দর বললেন। এবার একেবারে শেষের দিকে প্রশ্নে চলে যাচ্ছি। আমিও না ভেবে প্রশ্নগুলো করছি, আমিও তোমাকে অনুরোধ করব না ভেবেই যা মনে আসে তাই উত্তর দিও। কার সম্পর্কে কীরকম ভাবো? এদের মধ্যে 3 জনের নাম বলছি, তাদের মধ্যে কাউকে কি পছন্দ? ডিওএফআই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি, টিএমসিপির নেত্রী রাজন্না হালদার, এসএফআই নেত্রী দীপশিতা ধর। তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেত্রীর সঙ্গে আমার কখনোই পার্সোনালি কোনো কথাবার্তা হয়নি। রাজন্না আমার কলেজের জুনিয়র ছিল এবং মাঝে মাঝেই তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে
রাজনৈতিক মতামতে আমি কোথাও মিল খুঁজে পাই না, কারণ তারা যথেষ্ট প্রচারিত মুখ এই তিনটি জায়গারই, ডিওয়াইএফআই, এসএফআই এবং তৃণমূলের। এবং তারা যে দলের আদর্শে বিশ্বাস করেন, যে দলের আদর্শ নিয়ে পাবলিকলি এক্সিস্ট করেন বা তাদের মতামত রাখেন, সেই তিনটে দলেরই আমি কোনো কিছুই মিল খুঁজে পাই না আমার রাজনৈতিক চিন্তাধারা যদি বলেন তার সঙ্গে। এছাড়া তাদেরকে নিয়ে কোনো মন্তব্য নেই। আমার কোথাও গিয়ে মনে হয় যে নারীরা যখন সামনে এসে নিজের কথা বলতে পারছেন, তখন তাদের আদর্শগতভাবেও চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি, যে আসলে কোন দলগুলি নারীবাদের কথা বা নারী আন্দোলনের কথা আরও বেশি সৎভাবে বলার চেষ্টা করছে, সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা জরুরি। দেশে ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে তৃণমূল, বেশি ক্ষতি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনটা, কিসে? আমার মনে হচ্ছে দুটো একই জায়গায় দাঁড়াতে পারে হয়তো কোথাও, কিন্তু বিজেপির বিষয়টা আরও বেশি খতরনাক এই জায়গায় এসে। কারণ বেঙ্গলে বসে হয়তো মমতার থেকে আমরা যা এক্সপেক্ট করতে পারছি, মমতা ব্যানার্জির সঙ্গে যা মানে মমতা ব্যানার্জির কথায় যা আমরা এক্সপেক্ট করতে পারছি, আমাদের ঘরে ঘরে এক্ষুনি তৃণমূল ঢুকে হামলা করছে না। কিন্তু বিজেপি যেভাবে পুরো আগ্রাসন চালাচ্ছেন এবং যেভাবে উনি মানে নরেন্দ্র মোদী মোটামুটি ডিজিটাল ইন্ডিয়ার নাম করে প্রত্যেক শ্রমজীবী মানুষের ঘরেও স্মার্টফোন পৌঁছে দিয়েছেন, এবং তাতে আসলে তার ইউটিউব ক্যাম্পেইনগুলো যাচ্ছে যেগুলি আসলে ধর্মের বিষয়ে বিভেদ সৃষ্টি করছে, যেগুলি আসলে মানুষকে উত্তক্ত করছে, প্রত্যেকটা সময় কোনো না কোনোভাবে কিছু ডিসক্রিমিনেশনের পক্ষে দাঁড় করাচ্ছে, এবং বারে বারে নিজেদের মধ্যে যে আত্মীয়তা, নিজেদের মধ্যে যে ভালো সম্পর্ক, যে মনুষ্যত্বের জায়গা, সেগুলিকে ব্রেক করার চেষ্টা করছে। তাতে বিজেপি অনেক বেশি করে এই ভারতের মানসিকতার মধ্যে ঢুকে এক ধরনের পোকা তৈরি করছে। তৃণমূলের যে বিষয়টি, সেখানে অনেক বেশি দুর্নীতি রয়েছে, এবং এই দুটোর কম্বিনেশন কোথাও সাধারণ মানুষের বেঁচে থাকার পক্ষে অত্যন্ত হানিকারক জায়গায়। এবং আমরা যদি মানে সাম্প্রদায়িকতা প্লাস করাপশনকে কোথাও দেখতে পাই, তাহলে আস্তে আস্তে এই গোটা ভারতবর্ষের যে চালন প্রক্রিয়া, সেটি তো কোথাও নস্যাৎ হয়ে যাবে, সেটি কোথাও ভেঙে পড়বে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় দুটো দিকেই আমাদের একইভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত। কোথাও কি মনে করেন তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা সেটিং রয়েছে? নিশ্চয়ই মনে হয়, কারণ যেরকম আমরা দেখতে পাই যে আমাদেরকে বহু সময় এটা দেখানো হয় যে বহু রাজনৈতিক নেতা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন না, কিন্তু আবার কোনো মিডিয়ার জায়গায় তারা যখন বক্তব্য রাখতে যান, তার উল্টো দিকে তারা অত্যন্ত ভালো বন্ধুত্ব মেনটেন করেন। সেই জায়গাগুলো হয়তো আমাদের সাধারণ মানুষের কাছে সবসময় উঠে আসে না, কিন্তু যে চিঠিটি মমতা করেছিলেন নরেন্দ্র মোদীকে অ্যাড্রেস করে এই ঘটনাটির পরেই, যেখানে তিনি বলেছেন যে আরও স্ট্রিনজেন্ট মেজার নেওয়া উচিত এই ধরনের ঘটনার মধ্যে, যাতে আরও কড়া শাস্তির ব্যবস্থা করা যায়, ভাবতে অদ্ভুত লাগে যে তিনি প্রত্যেকটা সময়ই অফিসিয়ালি এই কথাগুলো বলতে পারেন, কিন্তু কোনো একটা কেসকে মাথায় রেখে যখন এত জনতার রোষ উঠে আসছে, তখন তিনি মনে করছেন পাবলিকলি এই ধরনের চিঠি নিয়ে কথাটা বলা উচিত। এবং উল্টো দিকে তো তিনি এই প্রতিহত করার চেষ্টাটাও এত খুলে করছেন না। বা এনআরসির সময়ও আমরা দেখেছি, যখন বিজেপি সরকার এনআরসি নিয়ে কথা বলছে, উনিও একভাবে এনপিআর নিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছেন। ফাঁসি চাই বলে প্রকাশ্যে কলকাতায়, এই পশ্চিম বাংলায় সমস্ত সাংসদ, মহিলা যত জনপ্রতিনিধি আছে, তাদের নিয়ে রাস্তায় মিছিল করেছেন। কার বিরুদ্ধে মিছিল করেছেন সেটা খুব বড় প্রশ্ন, কারণ তারই রাজ্যে ঘটনাটি ঘটেছে। এবং সেকেন্ড যেটি বিষয়, সেটি হচ্ছে উনি যদি সত্যিই মহিলা হয়ে এটা কখনো ভাবতে বসেন, আমরা বহু এরকম কেসে দেখেছি যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, রেপের ঘটনা তো কমে যায়নি। তাহলে কোথায় হয়তো আমাদের এই কথোপকথনে আসতে হবে, এই আলোচনায় আসতে হবে যে কোন ধরনের শাস্তি আসলে সত্যি কোটানকোট কার্যকর হিসেবে আমরা ভাবতে পারি। কারণ ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে রেপ আটকানো যাচ্ছে না, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে এই মানসিকতা আটকানো যাচ্ছে না। এবং যে মানুষ
ওর ভিতরে যাচ্ছেন বা যে মানুষ কনভিক্টেড হচ্ছেন বলে জেলে যাচ্ছেন এবং যে মানুষ বাইরে থাকছেন তাদের দুজনের মানসিকতায় বোধহয় কোথাও সিমিলারিটি থেকে যাচ্ছে। সেটা আমরা কত মানুষকে ক্যাপিটাল পানিশমেন্টের দিকে ঠেলে দিয়ে আসলে এটা পেতে পারবো তার কোনো ইয়ত্তা নেই। তো উল্টো দিকে আমার মনে হয় যে অল্টারনেটিভ ভাবনা চিন্তা করা খুবই জরুরি।